পিয়াসী এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটন সহ, তাতে করে আপনারা আমার করা যে কোনো সৃষ্টিকর্ম বা যে কোনো ভিডিও সরাসরি আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। সো এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন সহ। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা। সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট নতুন করে একটা আয়োজন শুরু করছি, মিউজিক্যাল বায়োগ্রাফি। প্রথম পর্বটা আমি শুরু করছি অবস্কিউরের আমাদের সাইদ হাসান টিপু ভাইকে দিয়ে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলবো, আড্ডা দেব বেসিক্যালি কিছু বিষয় নিয়ে। কারণ এই প্রজন্মের ছেলেমেয়েদের জানার দরকার আছে যে মিউজিক করতে গিয়ে আপনারা কত স্ট্রাগল করেছেন, মিউজিকের জার্নিটা অনেক অনেক কষ্ট করে আসতে হয়েছে। হ্যাঁ, সেই কষ্ট তো মানে তুমিও শেয়ার করছো, কারণ তুমি যে সময় অবস্কিউরে জয়েন করছো ওই সময় তো অনেক কষ্টের সময়ও ছিল। ওই সময়ও তো এমন না যে আমরা খুব ইজিলি সবকিছু পাইছি। আমাদের কষ্টটা একসাথে আসলে শুরু হয়তো আমি আগে করছি, বাট তখন তোমার স্ট্রাগল ছিল একরকম, পরে এসে ব্যান্ডের সাথে আবার আরেকরকম। ঠিক, একদম ঠিক। আমি এটা এক ধরনের বলতে পারেন ডকুমেন্টারি টাইপ কিছু করতে চাচ্ছি, যেটা আমি আমার এই প্রোগ্রামটার নাম দিচ্ছি হচ্ছে সুরের পিয়াসী। মানে আমরা যারা গান বাজনার সাথে থাকতে চাই, থাকবো, যতদিন বাঁচি, তাদেরকে নিয়ে একটা মিউজিক্যাল বায়োগ্রাফি তৈরি করার মতো। খুব ভালো থাকুক। মানে হয় কি, সব দেখা যায় যে আমরা মারা যাওয়ার পরে কারো কিছু নাই। আমার কত কথা বলার ছিল, বা আমার কোন রকম আর্কাইভ তো আমরা করি না। টিপু ভাই অবস্কিউর ব্যান্ডের লিড ভোকালিস্ট। দীর্ঘদিন ধরে এই যাত্রা, এই মিউজিক্যাল জার্নির সাথে উনি আছেন, এখনো অবধি গান গেয়ে চলছেন আপনাদের জন্য। তো ওনার এই যাত্রার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই আয়োজন সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট থেকে। প্রথমে আমরা টিপু ভাইয়ের ছোটবেলাকার যে মিউজিক্যাল ভাবনা বা গান বাজনার সাথে উনি কিভাবে রিলেটেড হলেন, ওনার পারিবারিকভাবে গান বাজনা কিভাবে ওনাকে সাপোর্ট করেছেন, এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে কথা বলব। চলুন তাহলে টিপু ভাইয়ের সাথে কথা বলি। গানের শুরুটা যেটা হলো যে একমাত্র বনি গান শিখতেন, পরে যে আমি যে ব্যান্ড মিউজিক করি এইটা একদমই আলাদা একটা পার্ট। আমি যখন ধরো 7-8 যখন পড়ি, তখন থেকেই আমার গান শোনার একটা প্রবল আগ্রহ ছিল। তখন তো আর ক্যাসেটের যুগ, রেইনবো থেকে অর্ডার দিয়ে এলপি থেকে ক্যাসেট রেকর্ড করে খুলনায় নিয়ে যেতাম। আর শোনার ব্যবস্থা খুব আহামরি কোনো গান শোনার যন্ত্র ছিল না। গাড়ির যে স্টেরিওগুলো পাওয়া যেত, ওইটা দিয়ে একটা মেকানিক আমাকে স্পিকার কাঠের বক্স বানিয়ে আর ওই গাড়ির সেটটা যাতে পাওয়ার পায় এরকম একটা ব্যবস্থা করে দিয়েছিল। সেটা বেশ জোরে সোরে বাজতো, জোরে সোরেই বাজতো। ওইটাতে প্রচুর গান শোনা হতো। পরে গিয়ে আমি অনেক পরে বাবাকে বলে একটা খুব ভালো একটা স্টেরিও কিনেছিলাম। বেসিক্যালি গান শোনাটা 80s থেকে যে গান শোনার শুরু, আমাদের আমি পাশাপাশি যেটা হতো, আমি ইংরেজি, বাংলা, হিন্দি সব শুনতাম, সব শুনতাম। এই করতে করতে দেখা যেত যে ওই সময়কার যে ট্রেন্ড, যে হিট গানগুলো, এগুলো আমার মুখস্থ, সেটা ইংরেজি বলো, হিন্দি বলো, বাংলা বলো। পরে যেটা হলো, ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি চাইমে জয়েন করি। আমার একটা বন্ধু আছে ফাহিম, ওদেরকে আমি খুব জ্বালাতাম। কিরকম জ্বালাতাম? রিক্সাতে খুলনা থেকে ঢাকা আসার পরে, হ্যাঁ, মানে ব্যান্ডের শুরুটা যেভাবে হলো, আমি যেটা হতো, আমি শারেক, মানাম অথবা আমি শারেক, ফাহিম রিক্সাতে একসাথে উঠতাম। তখন ঢাকা শহরের লোকজন খুব কম। আমি রিক্সার উপরে বসতাম আর চিৎকার করে গান গাইতাম। এই করতে করতে একদিন ফাহিম হঠাৎ আমাকে বললো যে, তুই প্রচুর জ্বালাতন করছিস, এক কাজ কর, আজকে একটা অডিশন দিতে যাবি আমার সাথে। বললাম, কোথায় আর কিসের অডিশন? বলে, একটা ব্যান্ড আছে এরকম চাইম নামে। বলে, হ্যাঁ, চাইম তো চিনি, টুলু ভাইরা।
কিন্তু টুলু ভাইয়ের সাথে পরিচয় নেই। বলে তোকে টিএসসিতে নিয়ে যেতে বলছে টুলু ভাই, ওখানে গেলে একটা অডিশন হবে, ওদের একজন ইংলিশ ভোকালিস্ট দরকার। তখন গেলাম ফাইমের সাথে টিএসসিতে বসে, হোটেল ক্যালিফোর্নিয়া দিয়ে আমার অডিশন হলো। একটা গানই গাইলাম এবং এক অডিশনেই পাস। টুলু ভাই বললেন যে জয়েন করো চাইমে। চাইমে 1 বছর আমি ছিলাম। খালিদ ভাই তখন বাংলা গান গাইতেন। এই 1 বছরে একটা সময় গিয়ে আমার মনে হলো যে আমি কেন বাংলা গান গাইতে পারছি না, খালি ইংরেজি গাইতেছি, খালিদ ভাই সব বাংলা গেয়ে আমার একটা নিজস্ব সত্তা তৈরি করা উচিত। তখন গিয়ে আমি আসলে একটা ব্যান্ডের আলাদা চিন্তা করি এবং খুলনায় ওই সময় আমার বেশ কিছু দিনের জন্য যাওয়া হয়। ওখানকার কিছু ইয়াং কিছু তরুণ ছেলেদেরকে নিয়ে অবস্কিউরের সেই ব্যান্ডটা আমাদের ব্যান্ড। অ্যাবসলিউটলি 35 বছর হয়ে গেল দেখতে দেখতে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল বাটন সহ সাবস্ক্রাইব করবেন, তাতে সব ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। কিভাবে অবস্কিউর ব্যান্ড গড়লেন, কিছু মেম্বারদের নিয়ে সৃষ্টি করলেন তার ব্যান্ড অবস্কিউর। চলুন শুনি। এই যে অবস্কিউরটা আসলো, কি চিন্তা করে আসলো হঠাৎ করে যে অবস্কিউর করব, এরকম একটা ব্যান্ড চিন্তা করে? ব্যান্ডের মজাটা তো আমি আসলে চাইমে থাকতে পেয়ে গেছি। আর মিউজিক যেহেতু ভালোবাসি, নিজে গান করব, এটার থেকে ভালো কিছু তার হতে পারে না। কিন্তু আমার গান মানুষ শুনবে কিনা সেটা একটা ফ্যাক্টর ছিল। তো সেই ব্যাপারে যেটা হলো যে যখন আমরা খুলনাতে বসে, আমরা তখন চাইমের বাংলা গানগুলো করি। পান্না ভাই তখন সারগামে জয়েন করলেন, আমাদের খুলনার ছেলে। পান্না ভাই হঠাৎ করে ঢাকা থেকে খুলনায় গেলেন যে সারগামের চিফ রেকর্ডিস্ট উনি, তার আগে খুলনায় নিজের বাড়িতে বেড়াতে এসছেন। আমাদেরকে দেখে টেকে তার খুব মজা লাগলো। সে বললো যে শোন, মানুষের গান করে হবে না, বেসিক্যালি নিজেদের গান লাগবে। আর আমি যেহেতু সারগামে জয়েন করতেছি, আমার মনে হয় যে তোরা একটা রেকর্ডিং এ চলে আয়, অবস্কিউরের একটা অ্যালবাম আমরা বের করতে পারি কিনা। আমি ঢাকায় গিয়ে বাদলের সাথে সব ব্যাপারে কথা বলে রাখবো, তোরা গান তৈরি করা শুরু কর। এইটাও আমাদের খুব মনে ধরলো যে হ্যাঁ, আরে তাই তো, একটা অ্যালবাম হওয়া না হলে তো আসলে মানুষ জানবেই না যে আমরা গান করছি। রাইট। তখন আমরা আসলে গান লেখার সুর করার প্রতিযোগিতা পড়ে গেল আমাদের মধ্যে। ব্যান্ড মেম্বার তখন 12-13 জন, মানে যেই চোখের সামনে আসে সেই ব্যান্ড মেম্বার, ব্যাপারটা এরকম আর কি। তো তখন আমাদের নিজেদের গীতিকার 2 জন ছিল, সোহেল আলম চৌধুরী, এহসান, মাঝরাতে চাঁদ জাল লেখা। এইভাবে কিভাবে জানি আমরা, কষ্ট হয়েছে। আমাদের যন্ত্র ছিল একটা অ্যাকোস্টিক গিটার, একটা হারমোনিয়াম, সেটা দিয়েই আমরা প্রথম রেকর্ডিং এ চলে আসলাম। গান রেডি, গানগুলো প্রায় 36টা গান বাদল ভাই আর পান্না ভাইকে শোনানোর পরে ওনারা 12টা গান বাজলেন যে এই 12টা আমরা করব। এখন মজার কথা হচ্ছে যে যন্ত্র কোথায় পাবো আর রেকর্ডিং এক্সপেন্সেস কি। রেকর্ডিং এক্সপেন্স হচ্ছে 3টা ফুল শিফট, 12,000 টাকা। সেটা আসবে কোথা থেকে? কারো কাছে টাকা নেই, কারণ আমার প্র্যাকটিসে যে ছেলেরা আসে ওদের রিক্সা ভাড়াও আমাকে দিতে হয়। তো ওই টাকাটাও আমি বাবার কাছে চাইলাম যে বাবা, আমার 12,000 টাকা লাগবে, সাথে আর কিছু টাকা লাগবে, আমি ঢাকায় যাবো, একটা রেকর্ডিং এর একটা ব্যাপার আছে। যাই হোক, বাবার টাকা দিলেন। আমরা ঢাকায় এসে প্রথম 2 রাত আমরা মিউজিক ট্র্যাক করলাম, আর 1 রাতে আমি ভয়েস দিলাম। এই হচ্ছে অবস্কিউর ভলিউম 1। আর যন্ত্র সব সারগামের বাদল ভাই ভাড়া করে দিলেন বিভিন্ন জায়গা থেকে। মানবের বাবার কাছ থেকে কিবোর্ড ভাড়া নিলেন, ইয়ামাহা DX7। মিন্টু ভাইয়ের, মাকসুদ জামিল মিন্টু ভাইয়ের একটা লাল রঙের বেস গিটার ইয়ামাহার ছিল, সেটাও উনি দিলেন আমাদেরকে বাজাতে। গিটারও এরকম লাউ ভাই ছিলেন। সো এরা মানে অভাবনীয় হেল্প করেছেন। আর কিবোর্ডিস্ট তখন কিবোর্ড চোখে দেখেনি কোনোদিন, ওটার এফেক্ট কেমনে পাল্টায় সেটাই জানে না। এই ব্যাপারে বাবু ভাই আর মিন্টু ভাই বেছে দিলেন, এইটা দিয়ে এটা বাজাও, ওইটা দিয়ে এটা বাজাও। অ্যাবসলিউটলি। কিন্তু আমরা যেটা করেছি, যা পেরেছি নিজেরা বাজিয়েছি। বলি নেই যে বাবু এটা বাজে দেন, ঠিক আছে, নিজেদের সৃষ্টি, নিজের। তো সেই করে অবস্কিউর ভলিউম 1 আমার এখনো মনে আছে বিনোদ। আমরা যখন অ্যালবামটা 3rd রাতে আমি গান গেয়ে শেষ করার পরে নাইটিঙ্গেলের সামনে তো সারগামের রেকর্ডিং স্টুডিও কাকরাইলে, ওইখানে ফুটপাতে আমরা বসে আমরা সবাই মিলে প্রমিস করেছিলাম যে এই গানগুলো যদি বাংলাদেশের মানুষ শোনেন
তাইলে আমরা গান করব, আদারওয়াইজ এখানেই শেষ। এত শেষ। কষ্ট আসলে হয় না, অনেক কষ্ট, অনেক কষ্ট। কিন্তু সেইটাতে আর পিছু ফিরতে হয়নি। সেটাই প্রথম তো। অ্যালবাম তো সুপার ডুপার হিট হয়ে যায়। সেই বুঝছো না? মাঝরাতে চাঁদ, সেই এইভাবেই মাঝরাতে চাঁদের জন্ম। মাঝরাতে চাঁদ নিয়ে একটু বলেন, আর এই লিরিক্যাল বিষয়টা, মাঝরাতে musical চাঁদের বিষয়টা একটু বলেন। মাঝরাতে চাঁদের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এই নিজেদের জন্য গান লেখা আর সুর করা শুরু করলাম, এহসান হচ্ছে আমার বড় বোনের বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী, সাবিহা আপা, ওনার ছোট ভাই, আমার ছোট। হঠাৎ করে একদিন এসছে আমাদের প্র্যাকটিস রুম, আমার বাসার নিচে একটা ফ্ল্যাট খালি ছিল, সেখানে একটা রুমে আমরা সারাদিন হাউকাউ করি হারমোনিয়াম আর অ্যাকোস্টিক গিটার নিয়ে। তো হঠাৎ করে এহসান এসে একটা দলা মচড়া করা কাগজ আমার হাতে দিয়ে বলল, টিউ ভাই, আমি একটা কিছু লিখতে চেষ্টা করছি, একটু দেখেন। তো তখন মাথায় নেই, পকেটে রাখছি। পরে বাসায় ফিরে আমি পকেটে হাত দিয়ে কাগজটা পেলাম, তো খুলে দেখি লেখা, মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি। এবং স্বপ্নলোকে যদি ময়ূরী ডাকে, ওই সময়ে এই ধরনের কথাবার্তা আমার কাছে, আমি ভীষণ ইমপ্রেসড হলাম। এবং তখনই এহসানকে ফোন করে বললাম, এহসান, অসম্ভব সুন্দর একটা গান তুমি লিখে দিয়ে গেছো, আমরা কালকে এটা শুট করব। পরের দিন বসে মাঝরাতে চাঁদের সুর করলাম, এবং যথারীতি প্রথম অ্যালবামে মাঝরাতে চাঁদ আসলো। একটু গাবেন মাঝরাতে চাঁদ, আমাদের সবার নিশ্চয়ই। সব সবার এক দু লাইন। ওকে। এখনকার ছেলেপেলেরা শুনবে, শুনুক, জানো কিভাবে গান। আসলে তুমি দেখো 35 বছর হয়ে গেছে একটা গানের বয়স, এই গানটা এখনো মানুষ সমান তালে শোনে, এখনো যে শোনে তার ভাল লাগে, এখনো নতুন। এবং আমি এখনো গেয়ে যাই। আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। সরোবরে যদি ফোটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মানবে গেছো। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। অসাধারণ, অসাধারণ গান। এই অ্যালবামে আর কোন কোন গান ছিল? অফস্কেলের মেজর গানগুলো, মানে ম্যাসিভ হিট গানগুলাই প্রথম অ্যালবামের, যেমন ছাইরা গেলাম মাটির পৃথিবী, কলিকালের ভান্ড বাবা, নিঝুম রাতের আধারে, মনে পড়ে এক জোছনা রাতে, রজনী কাটে, তোমায়। প্রতিটা গান আসলে আমাদের আসলে হয়েছে কি, ওই সময় চেষ্টা ছিল অনেক বেশি, আমাদের ডেডিকেশন লেভেল অনেক বেশি ছিল। আমরা কষ্ট করেছি বলেই ইভেনচুয়ালি এরকম একটা অ্যালবাম হয়তো আমরা করতে পেরেছি। আরেকটা বিষয় আমার খুব মনে হয়, তখনকার মানুষের গান শোনার রুচিটা মনে হয় একটু অন্যরকম ছিল। একটু না, আসলে এখনকার যারা শ্রোতা, এই শ্রোতা তো আসলে আমি বলবো নষ্ট শ্রোতা, মানে কেউ গানই শোনে না। ম্যাক্সিমাম মানুষ যারা গান শুনতো তারা গান শোনা ছেড়ে দিয়েছে। এখন যারা গান শোনে এরা আসলে নিজেরা কি চায় এরা নিজেরাই জানে না, এরকম একটা অবস্থায় আছে, খুব অস্থির, খুব অস্থির সময়, অস্থির সবকিছু, এবং কোনো গানের লংজিভিটি নাই। তুমি খেয়াল করো যে ম্যাসিভ হিট গান হয়ে যাচ্ছে, সেই গানটা 1 মাসের মাথায় মানুষ ভুলে যাচ্ছে। অথচ আমি মাঝরাতের কথা যদি বলি, আজকে 35 বছর পরে নতুন যদি ইয়াং কেউ শোনে, তারাও মনে হয় যে না, এটা তো খুব সুন্দর একটা গান। তো ওই লেভেলের ডেডিকেশনের আমাদের ল্যাকিং আছে, এটা একটা মেজর রিজন। আর যারা সত্যি কথা গান শুনতো, আসলে আমরা অনেক বেশি মেকানিক্যাল হয়ে গেছে তো লাইফটা, আমরা অনেক বেশি দৌড়াই, অনেক জটিলতায় চলি। গান শোনার সময়টা কত, তারপরেও যেমন আমি গান শুনি, কিন্তু আমার মনে হয় পৃথিবীতে কিছু মানুষ আছে মিউজিককে থেরাপি হিসেবে নেয় এবং প্রচুর গান শুনে। মিউজিকের মতো বড় থেরাপি কি আর আছে? তোমার মন খারাপ, তুমি একটা গান শুনলে দেখবা মন ভালো হয়ে যাচ্ছে। মিউজিক হোক, যে কোনো মিউজিক। সত্যি কথা, সত্যি কথা। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, ওই সময়ে আমাদের লাইন আপে কারা কারা ছিল? মানে আমিও একজন অবস্কিউর। তুমি জয়েন করেছো 2007-এ, অনেক বেশ পরে।
প্রথম লাইন আপ হচ্ছে আজমবাবু ড্রামার, আমি ভোকাল, জন বালা গিটার, তুষার রিদম গিটার, বেস গিটার মাসুদ, আর সোহেল আজিজ কি। তখন কি আপনারা প্রতিদিন কি মিউজিক নিয়ে আড্ডা দিতেন বা একদম বসতেন? অলমোস্ট এভরিডে, কারণ আর কোনো কাজ নেই তো করার কারণ। খুলনায় ওই সময় খুব বেশি ড্রাগ অ্যাডিক্ট ছিল, ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা খুব বেশি ছিল। এই ছেলেগুলোকে আমরা চেয়েছিলাম যে আমরা এর থেকে বের হয়ে আসবো, এর মধ্যে যাব না, আমরা ড্রাগসের দিকে না যেয়ে আমরা মিউজিক নিয়ে থাকি। তো ওই সেন্সে এই হচ্ছে প্রথম লাইন আপ। এরপরে এই 35 বছরে অবস্কিউরে বহু মানুষ আসছে, বহু মানুষ গেছে, অবস্কিউরের জায়গায় আছে, আমি একমাত্র ফাউন্ডার মেম্বার হিসাবে রয়ে গেছে। আর সবই চেঞ্জ। একদম। এখন অবস্কিউর নিয়ে মানে আপনার চিন্তাধারা কি আমরা কাজ করছি? এরপর তো অনেকগুলো অ্যালবাম আসছে। অবস্কিউরের 2013 থেকে যেটা আমরা শুরু করেছিলাম বিনোদ, কন্টিনিউটি। এখনকার বাজারের অবস্থাটা এরকম যে তোমাকে টিকে থাকতে হলে তোমাকে মার্কেটে থাকতে হবে, তোমার এক্সিস্টেন্স থাকতে হবে, তুমি যে বিলং করো এটা তোমাকে তোমার গান দিয়েই তো, তাই না? সো সেই জন্য আমরা 2013 থেকে টানা অ্যালবাম করা শুরু করেছিলাম। 2018-তে আমরা একটা মিস করেছি এবং 2019-এও মিস করলাম এই করোনার কারণে। ইনফ্যাক্ট আমাদের অলরেডি নতুন অ্যালবামের কাজের সবকিছু রেডি করে বসার কথা, সেই সময় করোনার যন্ত্রণাটা শুরু হলো, যার জন্য এবছরের অ্যালবাম গেল না। কিন্তু একটা ভালো কাজ করতে যাচ্ছি, আমরা একটা নতুন কাজ করতে যাচ্ছি, সেটার কথা তুমিও জানো, সেটা এখন বলতে চাই না আমি, সেটা আমি এখন বলতে চাই না, কিন্তু একটা বড় কাজ আমরা করতে যাচ্ছি যেটা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন হয়ে যাবে। টিপু ভাইয়ের দেশের গান নিয়ে ভাবনা, অবস্কিউরের দেশের গান নিয়ে ভাবনা, কিছুদিন ধরেই অনেকগুলো দেশের গান নিয়ে অবস্কিউর কাজ করছে। সেই কাজের অংশবিশেষ কিভাবে ওনার মাথায় আসলো, চিন্তাধারা কি, দেশকে নিয়ে ভাবনাটা কিভাবে তার অন্তরে আসলো, তার আত্মায় আসলো, সেটা আমরা শুনবো টিপু ভাইয়ের কাছ থেকে। চলুন। আমার অবস্কিউর শুরু করার পর থেকেই দেশ নিয়ে কাজ করতে কার না ইচ্ছা করে, কিন্তু আমি দেশ নিয়ে যখন কাজ করতে গেলাম তখন সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করেছিলাম আমরা, সেটা হচ্ছে দেশের গানের লিরিক। যাকেই বলি যে দেশের গান লিখে দাও, সে ওই সবুজ শ্যামল দেশ, লতা পাতা, নদী, এছাড়া তেমন দেশের গান হয় না। 2007-এ তুমি জয়েন করার পরে আমরা করেছিলাম বাংলাদেশ নামে একটা গান, যেটা জাহিদ আকবর লিখে দিয়েছিল আমাদের। তারপরে কিন্তু আবার বিরাট একটা গ্যাপ। 2014-তে আমার সাথে শাওনের বিয়ে হলো 2008-এ। 2008-এ বিয়ে হওয়ার পরে ওর সাথে সংসার শুরু করার পরে একটা মুক্তিযুদ্ধে বাবা হারানো পরিবার যখন আমি খুব কাছে থেকে দেখলাম। এইটা একটু বলে দেন, শাওন আপার বিষয়টা, ওনার পরিবারের। শাওন শহীদ আলতাফ মাহমুদের একমাত্র মেয়ে, আর শহীদ আলতাফ মাহমুদ হলেন আমাদের অমর 21-এর গানের স্রষ্টা, সুর ও স্রষ্টা। আমার ভাইয়ের রক্তে রাঙানো, আব্দুল গফর চৌধুরী চাচার লেখা, আর শহীদ আলতাফ মাহমুদের সুর। একটি গান একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার প্রমাণ 21-এর গান। তো এই পরিবার, মা আর শাওনকে যখন আমি খুব কাছে থেকে দেখলাম, কিছু জিনিস চোখে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে 30শে অগস্ট শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস। যেহেতু ওনাদের কারোই লাশ পাওয়া যায়নি, ক্র্যাক প্লাটুনের যে কটা মানুষ ছিলেন, বদর, রুমি যারা ছিল, তো 30শে অগস্টের আগের রাত থেকেই আমি আমার বাসার চেঞ্জ দেখি। মার কিছুই ভালো লাগে না, শাওনের কোনো কিছুতে মন নাই। এই পার্টিকুলার কিছু দিন আছে, স্বাধীনতা দিবস, সেদিন ওদের খুব একটা যে খুশি তা কিন্তু না। এই জিনিসগুলো দেখতে দেখতে একটা সময় আমি ওদের সেন্টিমেন্ট,
ওদের ফিলিংস গুলো আমি নিজের মধ্যে ধারণ করা শুরু করলাম। এটা হয়ে গেছে, কিন্তু এটা যে ইচ্ছা করে করেছি তা নয়, এটা হয়ে গেছে। হয়ে গেছে বিষয়গুলো হ্যাঁ, মনের ভিতরে টাচ চলে করে আসছে। তো, তোমাকে টাচ করবেই, করতে বাধ্য। তো এই করতে করতে একটা সময় আমার মনে হলো যে আহ, বাংলাদেশের কোনো ব্যান্ডই ওই একটু একটা দুইটা গান দিয়ে দেশকে ধরার চেষ্টা করা, এটুক আমরা আগেও করেছি, কিন্তু ম্যাসিভলি দেশকে নিয়ে কাজ করা কোনো ব্যান্ড করেনি। আমরা কেন শুরু করি না? আমরা শুরু করলে হয়তো আরো কিছু ব্যান্ড এগিয়ে আসবে, উদ্বুদ্ধ হবে, দেশের জন্য বেশ কিছু ভালো কাজ তৈরি হবে। এই অবস্থায় পেয়ে গেলাম অমিতকে, অমিত গোস্বামী। কলকাতার কবি আমাদের বন্ধু। হ্যাঁ, বলেন তার সাথে। অমিতকে পাওয়ার পরে যেটা হলো, অমিত কবিতা লেখে, ফেসবুকে ট্যাগ করে আমাকে, আর আমি গালাগালি করি যে আমি কবিতা বুঝি না, আমাকে কেন এগুলো পাঠাস ভাই। ওকে হঠাৎ করে আমি একদিন বললাম যে অমিত, তুমি কেন গান লিখে দাও না? তোমার কবিতা এত সুন্দর, গান তো সুন্দর হওয়ার কথা। বলে আমি তো গান লিখতে পারি না। আমি বললাম সেটা আমার ব্যাপার, তুমি আমাকে লিখে লিখে পাঠাতে। আচ্ছা, যেটা হলো, অমিতকে আমি বললাম যে অমিত, আমাকে কিছু দেশের গান লিখে দাও না। এই অমিত পাঠানো শুরু করলো। সেখান থেকে আমরা তৈরি করলাম তিস্তা, দেশ ছাড় রাজাকার। এর মধ্যে এতই উদ্বুদ্ধ হলো আশেপাশের মানুষজন। তানজিল নামে যে 22-23 বছরের ছেলেটা, আমাদের তানজিল, ও লিখে নিয়ে আসলো আজাদ। আবার রানা লিখে নিয়ে আসলো স্বাধীনতার বীজ মন্ত্র। 2014 থেকে আমরা যে অ্যালবামটা করলাম অবস্কিউর বাংলাদেশ, সেটা আসলে অবস্কিউরের চোখে বাংলাদেশ, আমরা বাংলাদেশকে কিভাবে দেখছি সেইটার বহিঃপ্রকাশ। তারপরের থেকে প্রতিটা অ্যালবামেই আমরা আসলে দেশকে নিয়ে, মুক্তিযুদ্ধ স্পেশালি মুক্তিযুদ্ধকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি। এই যুদ্ধে নাম না জানা যে মানুষরা শহীদ হয়েছেন, এদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি গানের মাধ্যমে। আমার বারবারই মনে হয় যে দেশের জন্য প্রত্যেকে যে যার জায়গা থেকে যতটুকু পারে ততটুকু যদি করে, সেই বিন্দু বিন্দু জমা হয়ে একদিন অনেক বড় বিশাল বিশাল কিছু তৈরি হয়ে যাবে। তবে একটা জিনিস কি, মানে আমাদের দেশে দেশ মাতৃকাকে নিয়ে যে এত গান রচিত হলো বা এত গানের জন্ম হলো, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে নাই। সত্যি কথা, আমাদের তো প্রচুর আছে। ইন্ডিয়াতেও হয়, ইন্ডিয়াতেও প্রচুর হয়। খুব একটা না, ওরকম না। আমাদের আসলে দেশপ্রেম আহ, জানি না কতখানি, কিন্তু আমরা চেষ্টা করতে ক্ষতি কি? আমার মনে হয় যে চেষ্টা, সেই চেষ্টায় আমরাও আছি। সবার মধ্যে যদি এই চেষ্টাটা একটু একটু করে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে একদিন একটা অনেক বড় আর্কাইভ আমরা পাবো দেশ, মুক্তিযুদ্ধ, এগুলোকে হাইলাইট করার জন্য। আচ্ছা, এই প্রজন্মের ছেলেপেলেদের জন্য কিছু বলেন, যারা মিউজিক করতে চায়, ওদের জন্য কিছু বলেন, আশার বাণী। হতাশার দিকে না যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক হতাশ। হ্যাঁ, এখনকার সময়টা খুব হতাশার। অডিও ইন্ডাস্ট্রি বলতে কিছু নাই। আমার কাছে একটা জিনিস খুব মনে হয় যে আমরা যত ডিজিটাইজড হয়েছি, আমরা যত ডিজিটাল মিডিয়ার দিকে গিয়েছি, তত বেশি পাইরেসি হয়েছে, তত আমরা ঠকেছি, আমাদেরকে আমাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি, যার ফলে আজকে অডিও ইন্ডাস্ট্রি নাই বললেই চলে। অ্যানালগ আমলে ফেরত যেতে পারলে আমার মনে হয় আবার আবার ফেরত আসা সম্ভব, এবং সেটাও সম্ভব। অ্যানালগ বলতে আমি বোঝাচ্ছি, আমরা যদি রেকর্ড প্লেয়ারে চলে যাই, এলপি বের করি, এলপি এইটা কিন্তু অনেকেই করে, অনেক মানে কিছু বিদেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। এখন আবারও ভিনাইলের প্রচন্ড চাহিদা, প্রত্যেকটা আর্টিস্টের ভিনাইল আছে। এবং আরেকটা জিনিসের খুব চাহিদা, সেটা হচ্ছে হাইরেজ রেকর্ডিং, 192 কিলো হার্টসে রেকর্ড করা হাইরেজ অথবা ডিএসডি ফরম্যাটের রেকর্ডিং। সেগুলো হচ্ছে ডিজিটাইজড এর চূড়ান্ত অবস্থা। সো আমার মনে হয় যে বাংলাদেশে অডিও ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে আমাদেরকে আগে যেমন সিডি প্ল্যান ছিল, সিডি তৈরি করার, আমার মনে হয় যে আমরা রেকর্ড প্রেস করার একটা প্ল্যান যদি কেউ কখনো করে ফেলে, এখানে আমরা রেকর্ডে সবকিছু চলে যাই আবার ফেরত আমাদের মিউজিকগুলা, তাহলে পাইরেসির কোনো চিহ্ন থাকবে না। যার শোনার, সে রেকর্ড প্লেয়ার শুনে কিনবে। অ্যানালগ আমলে ফেরত যাওয়া দরকার, এটা এক। সেকেন্ড হচ্ছে, নতুন যারা মিউজিক করতে আসছে তাদের জন্য আমার একটাই কথা, যে মিউজিক করতে এসে একবার না বহুবার মনে হয়েছে যে অনেক কষ্ট, বাদ দিই, অনেক বেশি কষ্ট। আর এখনকার মিউজিক অনেক বেশি সোজা।
সস্তার কোনো কিছুই আসলে ভালো না, বড় অবস্থা হয়। মিউজিক করতে হলে ডেডিকেশন থাকতে হবে, শেখার যে বিষয়টা আছে শেখাতে কোনো কমতি থাকা চলবে না, শিখতেই হবে। এর কোনো সাবস্টিটিউট নাই। কম্পিউটারে বসে কপি পেস্ট করে অনেক কিছু করতে পারি, না ওইটা মিউজিক বলা চলে না। যে গান গাইতে পারে না সেও গান গাইতে পারি, এই গান করার দরকার নেই। আমরা বরং যারা নতুন করতে আসছে মাথায় রাখতে হবে অনেক কষ্ট, কষ্টটা করার পরে যে সুফলটা আসে সেটার অনেক বেশি আনন্দ, আনন্দটা আসলে অনেক বেশি। মানুষের গ্রহণযোগ্যতাটাও অ্যাবসলিউটলি বোঝা যায় মানুষ কতটুকু ভালোবাসে। এই তো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আমাকে থ্যাংক ইউ। সময় দিলেন। সুন্দর একটা কাজ করতেছো, এটার জন্য সাধুবাদ জানাই। সামনে অনেক মানুষের অনেক কিছু দেখার ইচ্ছা আছে। ভিউয়ার্সদের বলেন আমার চ্যানেলটাকে যারা যারা দেখছেন বিনোদের চ্যানেল, নতুন কিছু একটা করার চেষ্টা করছে বিনোদ, যেগুলো আর্কাইভ হিসাবে থেকে যাবে। আমরা যারা আছি, আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের জুনিয়র যারা আছে, প্রত্যেকেরই সবার। কিছু না কিছু বলার আছে। এই কথাগুলো একটা সময় গিয়ে এই চ্যানেলে শোনা যাবে। প্লিজ সাবস্ক্রাইব করে বিনোদের সাথে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ টিপু ভাই এই আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা সবাই সুরের পিয়াসীর সাথে থাকবেন, সব সময় আমার কাজে সহযোগিতা করে যাবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন সহ। তাতে করে নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে।